নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে রাহুলের ন্যায় যাত্রা বাংলায় ঢোকার মুখে, এবং সেই বাংলায় ঢোকার মুখে রাহুল গান্ধী তার জোট বার্তা স্পষ্ট। বামেদের ঈষৎ উদ্বেগ বাড়িয়ে রাহুল গান্ধীর বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের দারুণ সম্পর্ক। দু দলেরই কেউ কেউ বিভিন্ন কথা বলছেন, কিন্তু তাতে সমঝোতায় সমস্যা হওয়ার কথা নয়, এমনটাই মনে করছেন রাহুল গান্ধী। আর যেদিন রাহুল গান্ধী একথা বলছেন, সেদিন বীরভূমের যে দলীয় বৈঠক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ৪২টা আসনেই লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছেন বলে সূত্রের খবর। আর এরই মধ্যে আমরা দেখলাম যে সুদূর তিহারে বসে রয়েছেন অনুব্রত মণ্ডল, কিন্তু বীরভূম জেলা তৃণমূল সেই কেষ্টময় যে নতুন কোর কমিটি হয়েছে, সেখানে কাজল শেখ নেই। কাজল শেখকে ভর্ৎসনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ওই কোর কমিটিতে অনুব্রত ঘনিষ্ঠ নেতাদেরই বারবারন্ত। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে অর্চনা মজুমদার, সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। কিছুক্ষণের মধ্যে তৃণমূলের পক্ষ থেকে যোগ দেবেন তন্ময় ঘোষ। তবে শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। আগামী বৃহস্পতিবার ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে বাংলায় পা রাখবেন রাহুল গান্ধী। তার আগে মঙ্গলবারই বাংলার শাসক দলের প্রতি জোট বার্তা দিয়ে রাখলেন ওয়ারানারির কংগ্রেস সাংসদ। রাহুলের বার্তার পরেও অবশ্য বাংলার সব আসনে লড়াইয়ের জন্য দলকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন অসম থেকে তৃণমূলের উদ্দেশ্যে জোট বার্তা পাঠান রাহুল। মমতার সঙ্গে তাঁর সুসম্পর্কের দাবি করে তিনি বলেন, দু দলের মধ্যে ঠোকাঠুকি আসন সমঝোতার পথে বাধা হয়ে দাঁড়াবে না। सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। সোমবারই কলকাতায় সংহতি মিছিল শেষে কংগ্রেসকে নিশানা করেন মমতা। নাম না করে তৃণমূল নেত্রী বুঝিয়ে দেন, কংগ্রেসের অনমনীয় মনোভাবই বাংলায় জোটের পক্ষে সবচেয়ে বড় বাধা। इलेक्शन रीजनल पार्टी को ऊपर छोड़ दो, जो रीजनल पार्टी स्ट्रॉन्ग है। आप 300 सीट में आप अकेला लड़ो, हम मदद कर देगा, हम आपका कोई सीट में हम नहीं लड़ेंगे। वो लोग क्या कहते हैं, हमको जो मर्जी हो हम करेंगे। এটাই প্রথম নয়, সাম্প্রতিক অতীতে জোট প্রশ্নে একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দেখেছে ইন্ডিয়া শিবিরের দুই দল। অসমের স্থানীয় ভোটের ফল নিয়ে সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসকে খোঁচা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রদেশ কংগ্রেস নেতারাও সরাসরি আক্রমণ করেছেন তৃণমূল নেত্রীকে। কংগ্রেসকে আপনার প্রয়োজন, মনে রাখবেন মমতা ব্যানার্জি, বাঁচতে গেলে আপনার প্রয়োজন হবে কংগ্রেসকে। মিলে নেবেন আমার ভবিষ্যৎ কথা। এই পরিস্থিতিতে জোট নিয়ে রাহুলের বার্তার পরেও সুর নরমের ইঙ্গিত মেলেনি তৃণমূলের তরফ থেকে। জোড়াফুল শিবিরের সূত্রের খবর, এদিন কালীঘাটে বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে মমতা বলেন, রাজ্যের ৪২টি আসনেই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন। আমরা তো 2টি আসন ছাড়ব বলেছিলাম, কিন্তু ওরা 10 থেকে 12টি আসন চাইছে, ফলে একা লড়াইয়ের জন্য তৈরি থাকুন। হাইকমান্ডের রাজ্য কংগ্রেসের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। এখন রাজ্য কংগ্রেস একরকম কথা বলছে, হাইকমান্ড আরেক রকম কথা বলছে। এটা কংগ্রেসের অভ্যন্তরীণ সমস্যা। তো হাইকমান্ড ডেকে একটু বকে টোকে দিতে পারে, বকে টোকে দিলে চুপ করে যাবে। তৃণমূল প্রশ্নে হাইকমান্ডের নরম সুরের পর কি অবস্থান বদল করবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, নাকি বাংলায় বিরোধী অবস্থান জিইয়ে রাখতে তৃণমূল বিরোধিতার পথেই অনড় থাকবে হাত শিবির? রাহুলের জোট বার্তার পর অধীর চৌধুরীদের সামনে এখন বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। আর অধীর রঞ্জন চৌধুরী, যাকে সবসময় মোটামুটিভাবে একটা তৃণমূল কংগ্রেস বিরোধী করা অবস্থান, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী করা অবস্থান, যাকে চরম মমতা বিরোধী হিসেবেই ধরা হয়ে থাকে, দেখা হয়ে থাকে, তিনি কি বলছেন রাহুল গান্ধীর এই বার্তার পর শোনাবো। রাহুল গান্ধী যখন বলেছে তখন তাই হবে। রাহুল গান্ধী ভালো ব্যাখ্যা দিতে হবে। রাহুল গান্ধী জানি না কোন পরিপ্রেক্ষিতে কি বলেছে, নিশ্চয়ই তিনি ভেবে চিন্তে বলেছেন কথা। আমরা দেশের জন্য, আমরা রাজ্যের জন্য নয়, আমাদের কাছে দেশ আগে, অনেকবার বলেছি আমরা, তারপরে পার্টি।
অধীর রঞ্জন চৌধুরী এক্স্যাক্টলি কি বলতে চাইলেন সেটার নিশ্চয়ই এক একজন এক এক রকমভাবে ইন্টারপ্রেট করবেন, কিন্তু আজকে শতরূপ খুব খুশি হবে কারণ আমি শতরূপকে দিয়ে সেটা শুরু করছি। শতরূপ বুকে কি চিনচিন শুরু হয়ে গেছে? না আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, রাহুল গান্ধী কি বলেছেন তাই সে ব্যাপারে অধীর চৌধুরী কোনো মন্তব্য করছেন না, বলছেন ওনার কথার ব্যাখ্যা উনি দিতে পারবেন। আমার কি ঠেকা পড়েছে আমি তাই নিয়ে ব্যাখ্যা দিতে যাবো? সীতারাম ইয়েচুরি কিছু বললেও ব্যাখ্যা আমি দেবো, রাহুল গান্ধী কিছু বললেও ব্যাখ্যা আমি দেবো, এরপর তুমি কিছু বললে তার ব্যাখ্যাও আমি দেবো। স্পষ্ট যে যিনি বার্তা দিয়েছেন, যাকে বার্তা দিন তাদের মধ্যেকার ব্যাপার, সেখানে আমাদের কি করার আছে? আমি দুটো কথা বলি মবিজ, দেখো তুমি একটা কথাই বলি, তুমি যেটা বলার সময় একটা কথা বললে যে বামেদের উদ্বেগ বাড়িয়ে। রাহুল গান্ধী আজকে বলেছেন যে তৃণমূলের সাথে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ব্যক্তিগতভাবে ওনার সম্পর্ক খারাপ নয়, ভালো। এটা শুনে আমরা অত্যন্ত খুশি হয়েছি। ভালো বলেছেন, স্বাভাবিক, তো ভালো হতেই পারেন, ওনার ব্যক্তিগতভাবে সম্পর্ক ভালো, এটা শুনে আমরা অত্যন্ত খুশি হয়েছি। পার্টিগতভাবে ভালো, আরে বাবা ঠিক আছে, আর 3বার ভালো বললাম, খুব ভালো, ভীষণ ভালো হয়েছে। এবার বলি পরের কথাটা, এটা জেনে আমরা খুশি হয়েছি, কিন্তু ঘটনা হচ্ছে এইটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের ব্যক্তিগত বা পার্টিগত সম্পর্ক একেবারেই ভালো না, এবং এ জীবনে আর ওটা ভালো করার ইচ্ছাও আমাদের নেই, মমতা বন্দ্যোপাধ্যায়েরও খুব সম্ভবত নেই। সুতরাং ওনার সম্পর্ক ভালোর আছে, ভালো কথা। কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ইন্ডিয়া জোটের বৈঠকে বলেছেন যে মল্লিকার্জুন খার্গেকে জোটের মুখ হিসেবে ঘোষণা করা হোক, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হোক, আমার মনে হয় রাহুল গান্ধী সেই দাবিটা মেনে নিলে সম্পর্ক আরও ভালো হবে। সুতরাং সে তো ওনার ব্যাপার। আর কথাটা হচ্ছে কি, যে তুমি একটা কথা বললে বলার সময় যে আমাদের উদ্বেগ বাড়িয়ে, দেখো গতকাল আমি যার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, গত পঞ্চায়েত ভোটেও আমি যার বিরুদ্ধে গিয়ে প্রচার করে এসেছি, লোকসভা ভোটের ওই একই জায়গায় মঞ্চ পেতে যদি আমাকে তার পক্ষে প্রচার করতে হতো তাহলে আমার উদ্বেগ বাড়তো। কিন্তু আমি এটুকু বলতে পারি, সিপিআইএম পঞ্চায়েত ভোটে যে পাড়ায় গিয়ে তৃণমূলের বিরুদ্ধে বলে এসেছি, লোকসভা ভোটের সেই পাড়ায় গিয়ে তৃণমূলের বিরুদ্ধেই আমরা বলবো, আমার তো উদ্বেগের কোনো ব্যাপার নেই। না, তার মানে তো এটাই দাঁড়াচ্ছে, যদি তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে, আমি আবারও বলছি যে যখন রাহুল গান্ধী কথা বলছেন তখন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 42টা আসনে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে রাখার বার্তা দিচ্ছেন। কাজে কি হবে এটা এখনো কেউ জানে না, কিন্তু এটা তো অবধারিত তোমাদের অবস্থান থেকে যে যদি সত্যি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট সেটা মেটেরিয়ালাইজ করে তাহলে বামেরা কিছুটা একলা হয়ে যাবে। না একলা হয়ে যাবো এটা ঘটনা। দেখো প্রশ্নটা হচ্ছে যে আরে দেখো রাহুল গান্ধী গত বছর, তোমার মনে থাকবে, তোমরা ওই নিয়ে স্টোরি করেছিলাম, আমি আস্তে আস্তে দেখছিলাম কংগ্রেসের কাগজ কার্যত ন্যাশনাল হেরাল্ড, আমি মানে নামটা আমি এই কারণে করলাম, ওটা ঘোষিতভাবে কংগ্রেসেরই কাগজ বলে, আমি ওখানে দেখছিলাম এখনও সেই রিপোর্ট রয়েছে। গত বছর 27শে ফেব্রুয়ারি উনি মেঘালয়ে ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধী বলেছেন যে তৃণমূল কংগ্রেস হচ্ছে আরএসএস এর কথায় চলা একটা দল, আরএসএস এর অফশুট। এখন তারপরে যদি তার সঙ্গে সম্পর্ক ভালো রেখে তার সঙ্গে জোট নিয়ে আলোচনা করতে হয়, বিজেপি বা কী দোষ করলো? বিজেপির সঙ্গে তাহলে জোট নিয়ে আলোচনা করা যায়, এটা আমাদের পার্টির জায়গা থেকে আমাদের বক্তব্য। দেখো আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলে, সিপিআইএম আমরা চাই বা বামফ্রন্ট আমরা চাই তৃণমূল এবং বিজেপি বাদ দিয়ে যতগুলো গণতান্ত্রিক দল রয়েছে, সেই নকশালপন্থী সংগঠন হতে পারে, সে কংগ্রেস হতে পারে, অন্য যারা আছে, প্রত্যেকের সঙ্গে ঐক্যবদ্ধ লড়াই আমরা থাকতে চাই। কিন্তু তারপরে কেউ যদি মনে করেছেন যে তারা আমাদের সঙ্গে থাকার বদলে কংগ্রেসের সাথে কি বিজেপির সাথে কি অন্য কারোর সাথে কি তৃণমূলের সাথে গিয়ে ভালো থাকবেন, কিন্তু তার উত্তর আমি কোত্থেকে দেবো? অভিষেক অধীরদাকেও কিন্তু খুব স্বতঃস্ফূর্ত, খুব খুশি এরকম লাগলো না? আচ্ছা, আমার মনে হয় যে একমাত্র হাসি মুখ এখানে তন্ময়ের, অভিষেককেও খুব স্বতঃস্ফূর্ত, খুব খুশি লাগছে না এখানে একমাত্র হাসি মুখ না এখানে মানে আলটিমেটলি পুরো বক্তব্যটাতে রাহুল গান্ধী যেটা দিয়ে শুরু করেছিলেন সেটা খুব ইন্টারেস্টিং, যে জোট নিয়ে আলোচনা করার জন্য, মানে আজকে যে আপনি সাক্ষাৎকারটা নিচ্ছেন সেটা জোট নিয়ে আলোচনা করার জন্য সঠিক আলোচনার জায়গা নয়, আমাদের সঙ্গে ভাবধারাগত সমস্যা আছে এটসেট্রা এটসেট্রা, এবং আমাদের ডেজিগনেটেড লোক আছে তারা জোট নিয়ে আলোচনা করছে এবং জোটের মতো হবে। এবং তারপরে যে ইন্টারেস্টিং বক্তব্যটা উনি দিয়েছেন সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে একটা ভালো সম্পর্ক আছে এবং দলীয়গতভাবে একটা সুসম্পর্ক আছে। আমার মনে হয় এইটাই উনি বক্তব্য দিয়েছেন। এবার দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক না থাকার সত্যি কারণে, কারণ 1984 সালে উনি যখন প্রথমবার সাংসদ হচ্ছেন তখন মানে প্রধানমন্ত্রীর নাম হচ্ছে রাজীব গান্ধী। সো মানে দীর্ঘদিনের পরিচিতি একটা ব্যাপার। কিন্তু এই সুসম্পর্ক নিয়ে যদি আমি আবার বলতে শুরু করি, সজল ঘোষের খাদ্যমেলাতে আমাদের অনেক লোককে আমরা দেখেছি, এবার সেটাও তো সুসম্পর্ক। আচ্ছা, আমার স্ট্রিটের কালী পুজোতে আমি না সেই সুসম্পর্ক আর এই সুসম্পর্ক আলাদা, কারণ নির্দিষ্টভাবে যখন জোট নিয়ে কথা হচ্ছে তখন রাহুল গান্ধী এই বিষয়ের কথা বলেছেন। জোটের যখন কথা হচ্ছে, তুমি আরেকবার একটু জ্বালা, হয়তো আমি ভুল শুনেছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ফার্স্ট স্টেটমেন্টটা দিয়ে যেটা শুরু করেছিলেন জোট নিয়ে আলোচনার, এটা অ্যাডিকুয়েট জায়গা নয়, দুপক্ষের ডেজিগনেটেড কনটেক্সটে এই প্রসঙ্গটা এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির খিচুড়ি খেতে আমি ভালোবাসি, এবার প্রশ্নটা হচ্ছে যে আবার এটাও উনি বলেননি যে 42টা আসনে জোট হয়েছে। এবার তুমি যদি জোট নিয়ে প্রশ্ন করো, সুসম্পর্ক নিয়ে, তার মানে আমাদের ডাউট কোথাও নেই। আম আদমি পার্টির সঙ্গে কংগ্রেসের দিল্লিতে ঠিক যতটা
ফলপ্রসূ আলোচনা হচ্ছে, পাঞ্জাবে হচ্ছে না। ধরে নিলাম বামফ্রন্টের সঙ্গে আমাদের জোট হচ্ছে, বামফ্রন্টের সঙ্গে জোট হলেও কেরালাতে কিন্তু আমাদের জোট হবে না। অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের বাস্তবতাটা আলাদা। যে অ্যাট্রোসিটির বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি, আসামে ঠিক যেভাবে রাহুল গান্ধীর কনভয় আক্রান্ত হয়েছে, আমাদের কুচবিহার, আমাদের আলিপুরদুয়ারে আজকে আমাদের ফ্লেক্স ছেঁড়া হয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যম সেটা কভার করেছে। এবার এখানে দাঁড়িয়ে আমি নিশ্চিত যে এই মুহূর্তে দাঁড়িয়ে জোট হয়ে গেছে, আসন সমঝোতা হয়ে গেছে, এটা সত্যি হলে মমতা বন্দ্যোপাধ্যায় 42টা আসনে তাকে রেডি থাকতে বলতেন না। সবাই সবার মতো করে নিজেদের আরমারিটাকে শক্ত রাখছে। লেটস বি ভেরি ক্যান্ডিড অ্যাবাউট ইট। এখনও আসন সমঝোতা নিয়ে 300টা আসন, 350 আসনে কে কোথায় লড়বে এটা ফাইনালাইজ হয়নি। আবার এটাও ঠিক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় দাঁড়িয়ে ম্যাক্সিমাম বাংলার কংগ্রেস কর্মী আমরা চাই না শাসকের সঙ্গে জোট হোক, শাসকের সঙ্গে বিরোধীদের জোট হওয়া উচিত। আমি এখানে তন্ময়ের কাছে আসবো, যে তন্ময়, যখন রাহুল গান্ধী এই বার্তা দিচ্ছেন সেই সময় দাঁড়িয়ে আজকে বীরভূমের যে দলীয় বৈঠক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 42টা আসনে প্রস্তুতির বার্তা দিয়েছেন এবং যেটা উনি বলেছেন যে 2টো আসন দিতে চেয়েছিলেন, কিন্তু ওরা 8-10টা চাইছে। না, দেখুন, প্রথম কথা হচ্ছে সেটা একটা আভ্যন্তরীণ মিটিং এবং সেখানে সংবাদ মাধ্যম ছিল না, সুতরাং সেখানে এক্স্যাক্টলি কি বলেছেন সংবাদ মাধ্যমের কাজই এটা, সেটাই নাহলে পৃথিবীর কোনো অভ্যন্তরীণ মিটিং এর খবরই কোনোদিন কেউ জানতে পারতো না। বলি শেষ করি, তো সেখানে এক্স্যাক্টলি ইন্টারপ্রিটেশনটা এরকম হতে পারে। কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে, যে কোনো রাজনৈতিক দল, যেটা অভিষেক বলল, একটা ব্যাপারে আমি একমত, যে কোনো রাজনৈতিক দল তার নিজস্ব যে সংগঠন তাকে শক্তিশালী করার কথা বলবে, তার বিকল্প সংসদীয় রাজনীতিতে বিকল্প রাস্তা খুলে রাখতে হবে। কিন্তু কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি যে 42টা আসনেই আমরা প্রার্থী দেব। নিশ্চিতভাবে পশ্চিমবাংলায় বিজেপিকে হারানোর ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখে। সেই জন্য তৃণমূল কংগ্রেস সর্বতভাবে তৈরি হয়ে থাকছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য, যাতে বিজেপিকে 1 ইঞ্চিও জমি না ছাড়া হয়। এটা প্রমাণিত সত্য। দ্বিতীয় কথা, কালকে শতরূপ যেটা বলছিল যে খার্গেজিকে পিএম ক্যান্ডিডেট, আমার যদ্দূর মনে পড়ে খার্গেজিকে পিএম ক্যান্ডিডেট করার কোনো প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষে দেওয়া হয়নি। বলা হয়েছে যে উনি সিনিয়র মোস্ট লিডার, সঙ্গে দলিত ব্যাকগ্রাউন্ড আছে, এত দিনের সংসদীয় অভিজ্ঞতা আছে, তাকে এখানে সমস্ত জোটের চেয়ারপারসন বা কনভেনার টাইপের কিছু একটা করা হোক। তো প্রধানমন্ত্রীর মুখ বরাবর মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসছেন যে লড়াইটা গুরুত্বপূর্ণ, বিজেপিকে হারানোটা গুরুত্বপূর্ণ, এই লড়াইটা দেশের মানুষের সঙ্গে বিজেপির লড়াই, সুতরাং সেখানে আগে লড়াই হোক, বিজেপিকে হারানো হোক, তারপর প্রধানমন্ত্রী পদপ্রার্থী তখন ঠিক করা যাবে, এটা বলেছেন। এবং এই সুযোগে একটা কথা না বললেও নয়, কালকে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, বিজেপি যেভাবে সারা দেশে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করেছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন সংহতি মিছিল এবং সংবিধানের পক্ষে লক্ষাধিক লোককে নিয়ে রাস্তায় নেমেছেন। সুতরাং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়াই, তৃণমূল কংগ্রেসের বিজেপির বিরুদ্ধে লড়াই নিয়ে কোনো প্রশ্ন থাকার মনে হয় না কথা আছে। এবং বাস্তবতার ভিত্তিতেই বলা হচ্ছে, সত্যি তো কংগ্রেস এখানে 2টো আসন জিতেছিল, তারপরে আরও খারাপ অবস্থা হয়েছে সাংগঠনিকভাবে বিধানসভায়। সুতরাং বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে যে কটা আসন দেওয়া যায় না দেওয়া যায়। নিশ্চিতভাবে সেই আলোচনা শীর্ষ লেভেলে হচ্ছে। এবং যখন রাহুল গান্ধী বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো, দলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, আমাদের আলোচনা চলছে, নিশ্চিতভাবে হয়তো সেই লেভেলের আলোচনা ঠিক করে দিচ্ছি। আচ্ছা, আমি খালি একটা তথ্য ঠিক করে দিচ্ছি, ইন্ডিয়া জোটের চেয়ারপারসন মল্লিকার্জুন খার্গে এমনিতেই আছেন, উনিই চেয়ারপারসন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রপোজ করার কোনো ব্যাপার নেই, সমস্ত মিডিয়াতে এবং জি 24 ঘন্টা সহ সবাই জানে এটা। মাঝখানে বলিনি, হ্যাঁ, আমিও দলের প্রস্তাব করলাম যে ভারত স্বাধীন হয়ে যাক, স্বাধীনতার এত বছর 75-76 বছর পরে। এগুলো তো প্রেসিডেন্ট হয়ে আছে, তাকে প্রেসিডেন্ট করার প্রস্তাব। আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব, উনি এবং কেজরিওয়াল, আমরা কাগজে যা পড়েছি, আমিও তো ইন্ডিয়া জোটের বৈঠকে ছিলাম না তোমার মতোই, কিন্তু যদি ওনার আমার তাই নিয়েও কোনো বক্তব্য, উনি প্রস্তাব করতেই পারেন। রাহুল গান্ধী যেহেতু বলেছেন যে ওনার সাথে সম্পর্ক ভালো, আমার মনে হয় যে ওনার প্রস্তাব মেনে নিলে সম্পর্ক আরো ভালো হবে। যখন এই সমস্ত কিছু চলছে, রাহুল গান্ধীর এই বার্তা, আমি বলছি আপনারা সবাই একত্রে, আমি একা, আমাকে আপনাদের 3 জনের বক্তব্যের উপর বক্তব্য রাখতে হবে, আশা করবো আপনারা বিরক্ত করবেন না।
দেখুন ইন্ডি জোট, এই যে ইন্ডি অ্যালায়েন্স, এদের সেদিনই শ্রাদ্ধ অনুষ্ঠান হয়ে গেছে, যেদিন 3 রাজ্যে বিপুল ভোটে বিজেপি জয়লাভ করলো। অফিসিয়াল পিণ্ডদান সেদিনই হবে যেদিন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পার্লামেন্ট ইলেকশনে জিতে এসে উনি বসবেন। এখন এই যে লোকগুলো, এরা একা লড়বে, দোকা লড়বে, চৌকা লড়বে, ছক্কা লড়বে, এটা ওদের ভাবনা। আমাদের ভাবনা, আমরা লড়বো, আমরা জিতবো। নরেন্দ্র মোদী যে কাজকর্ম করেছে, মানুষের যে বিশ্বাস অর্জন করেছে, রাষ্ট্রের যে অগ্রগতি করেছেন, আমরা অবধারিতভাবে জিতবো। এবং আমরা যখন জিতবো তখন এরা কে কি করছে এগুলো আমাদের দেখার কথা নয়। এর পরবর্তীকালে আমরা যে পয়েন্টে আসব, যে এরা বলছে ধর্মীয় মেরুকরণ, এই সর্বদলীয় সমন্বয় যাত্রা, লক্ষাধিক লোক হয়েছে। আচ্ছা মৌপিয়া, আপনি তো সংবাদ মাধ্যমের এই জায়গায় বসে আছেন চিবে, আপনি বলুন লক্ষাধিক লোক কালকে র্যালিতে ছিল, ওরা মুখে না মারিতং জগৎ, ওরা যেটা করছে যে গল্প দিয়ে গরু গাছে তুলে দিচ্ছে এবং মানুষকে সেটা বিশ্বাস করতে হবে, সেটা তো হয় না। এখন আপনারা বলছেন এই যে ইন্ডি জোটের ভবিষ্যৎ কি, মল্লিকার্জুন খার্গে কি, রাহুল গান্ধী কি বললো, কি অধীর চৌধুরী কি বললো, ডাজ ইট ম্যাটার? লোক জানে কতগুলো ধান্দাবাজ, দুর্নীতিবাজ, চোর, যে লোকগুলো একত্রিত হয়েছে তাদের নীতি বিসর্জন দিয়ে, তাদের কোনো নিয়মের ধার ধারে না, একটা কোনো রকমে তাদের ক্ষমতা দখল, রাষ্ট্রে যাতে ভোটে জিতে কোনোভাবে পার্লামেন্টে পৌঁছানো যায়, লোককে ভুল বুঝিয়ে হোক বা যেভাবেই হোক। আপনি দেখুন যখন মমতা ব্যানার্জি, যখন মোহাম্মদ সেলিম, যখন আপনার প্রত্যেকটা রাহুল গান্ধী, এরা যখন একত্রে ভোট চাইতে যাবেন, রাষ্ট্রের মানুষ কি এতই বোকা? রাষ্ট্রের মানুষ কি এইটুকু বোঝে না যে কি কেন এদের জোট হলো? এরা বসে এখানে বসে খামচাখামচি মারামারি করছেন, এরা ওখানে ভোট দিতে কি করবেন? ভোট জেতার পরে পার্লামেন্টে গিয়ে রাষ্ট্রকে, মানুষকে কি উপহার দেবেন? আমি সুজন চক্রবর্তী এবং সুমিত ভট্টাচার্য তারা কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো। মমতা ব্যানার্জি বার্তা দিয়েছেন এবং সেই বার্তাটা সবাই বুঝেছেন যে ইন্ডিয়া জোট বলতে যা বোঝায় তাকে তালগোল পাকিয়ে দেওয়া যায় কতটা, এটা মমতা ব্যানার্জির লক্ষণ। আমরা সবাই চাই যে বিজেপির বিরুদ্ধে সবাই একজোট থাকে গোটা ভারতবর্ষে। আবার ভারতবর্ষে হয়তো তৃণমূল কোথাও নেই পশ্চিমবাংলার বাইরে, সেখানে যেন ওরা বিজেপিকে সাহায্য করার জন্য ভেঙে দেওয়ার ব্যবস্থা না করে, যেটা গোয়ায় করেছে, যেটা মেঘালয়তে করেছে। পশ্চিমবাংলায় তৃণমূল যেভাবে ধরা পড়ে গেছে, তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে সবাই এক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটাই হওয়া উচিত, এটাই হওয়ার কথা। ওনার খুব দুঃখ হয়েছে যে ওকে সবাই ঠিক পছন্দ করছে না, ঠিক গুরুত্ব দিচ্ছে না। তো ওনার সেইটাতে দুঃখ না পেয়ে দেখা উচিত ছিল উনি কেন বিজেপির বিরুদ্ধে লড়াইতে কোনোদিন বিশ্বাসযোগ্য থাকেননি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সিপিএম আর কংগ্রেস যুদ্ধ করবে, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে সেই সিপিএমের হাত ধরে সেই কংগ্রেসকে সঙ্গে নিয়ে তারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির একটা আইনগত বৈধতা চাইবে। এ কতদিন এই নাটক চলবে? চেষ্টা করুন জোট করতে, তবে 2024-এ কিছু হবে না, 2029-এ একটা কিছু করে উঠতে পারেন। আমি শুভময়দার কাছে আসবো। শুভময়দা, অধীর রঞ্জন চৌধুরী উচ্ছ্বসিত নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টুডিওতে যিনি আছেন তিনি উচ্ছ্বসিত নন, শতরূপ উচ্ছ্বসিত নন। আপনি কি মনে করছেন যে রাহুল গান্ধীর বার্তা সেটা আজকে ঠিক কতটা অর্থবহ? দেখুন, রাহুল গান্ধী মাঝামাঝি থাকার চেষ্টা করছেন, ঠিক কংগ্রেস যে জায়গাটায় আছে, অর্থাৎ ভারতবর্ষের রাজনীতিতে একদিকে বিজেপি তাদের যে ধরনের ভাবনা, আর একদিকে বামপন্থীরা যাদের যে ধরনের ভাবনা আর কি। তবে আপনি যে বললেন শতরূপের বুক চিনচিন করছে, চিনচিন করার দরকার নেই, কারণ পশ্চিমবঙ্গে বামপন্থীরা 34 বছর গণতান্ত্রিক পদ্ধতিতে শাসন করেছে, তার খারাপ আছে প্রচুর, ভালোও আছে। ফলে চীনের দিকে বা কিউবার দিকে তাকানোর দরকার নেই। পশ্চিমবঙ্গের বা ভারতের বামপন্থী রাজনীতি ভারতবর্ষের বামপন্থীরাই তৈরি করতে পারেন, এবং কংগ্রেসের সঙ্গে সেই ভাবনার খুব মিল নেই। এই জোটের প্রয়োজনীয়তা হচ্ছে তারা মনে করছেন একসঙ্গে বিজেপির বিরুদ্ধে একটা লড়াই দেবেন, বিজেপি যে নীতি তার বিরুদ্ধে তারা আছেন, অবশ্যই কংগ্রেসও আছে, বামপন্থীরাও আছে, তৃণমূল কংগ্রেসও আছে, এবং তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বের জায়গায় আমি অন্তত যেটা দেখতে পাচ্ছি, এই লোকসভা ভোটের আগে ব্রিগেডে রাহুল গান্ধী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে সম্ভবত মিটিং করতে চাইবেন না, সাহস পাবেন না, কথাটা ব্যবহার করছি না, কারণ কংগ্রেসের যে মধ্যপন্থার রাজনীতি সেই জায়গায় তাদের কাছে তো সত্যি তৃণমূলের সঙ্গেও তারা জোট করতে পারে, মোস্ট ন্যাচারাল অ্যালি।
এবং সেই জায়গায় করলে যদি সত্যি তৃণমূল এবং কংগ্রেস জোট করে তারা অনেকটা ভোট পান, তাহলে রাহুল গান্ধীর যে অঙ্ক, অর্থাৎ গোটা ভারতবর্ষের লোকসভায় মোটামুটি 273-এর কাছাকাছি 272টি আসন পাওয়া, যদি কোনোভাবে চেষ্টা করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের 30টি আসন যদি হয় তিনি তো খুশিই হবেন। তবে এইখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের যে লড়াইটা, সেটা চলে গিয়ে যদি পশ্চিমবঙ্গে তারা একসঙ্গে লড়েন, তাহলে কংগ্রেসের অস্তিত্বটা পশ্চিমবঙ্গে ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে। সেই কারণেই কংগ্রেসের যারা পশ্চিমবঙ্গের নেতা তারা খুব একটা সতর্কভাবে একটা কথা বলার চেষ্টা করছেন, তারা খুব একটা সাহস পাচ্ছেন না। কারণ তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসেছিল কংগ্রেসের সঙ্গে, তারপর থেকে তৃণমূল কংগ্রেস মুঠের ওপর কংগ্রেসটাকে গ্রাস করে নিয়েছে, যে কারণে তারা 2016 বামপন্থীদের সঙ্গে অনেকটা জোট করতে বাধ্য হয় এবং তারপর থেকে দুটি দলেরই ভোট কমে 2016 থেকে 2021। আর যখন 2021-এ বামপন্থীদের ভোট কিছুটা বাড়ার একটা জায়গা তৈরি হয়েছে, সেই জায়গায় রাহুল গান্ধীকে ভাবতে হবে, কারণ তিনি জানেন যে বামপন্থীরা পশ্চিমবঙ্গের সামনের লোকসভায় নির্বাচনে 30টা আসন পাবে না, এটা সকলেই জানে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আসনের অঙ্ক করছেন এবং সরল পাটিগণিত। ফলে কংগ্রেস এখন এই জায়গাটা খোলা রাখবে যাতে আগামী দিনে এই লোকসভা ভোটের নির্বাচনের পর যা ঘটে তার নিরিখে তারা পশ্চিমবঙ্গের সিদ্ধান্ত নেবেন। কংগ্রেস বা বিজেপির কাছে পশ্চিমবঙ্গ যতটা না গুরুত্বপূর্ণ, তার থেকে বামপন্থী এবং তৃণমূল কংগ্রেসের কাছে আসনের সংখ্যার হিসেবে বা ভোটের শতাংশের হিসেবে এই রাজ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা সকলেই বোঝেন। অভিষেক, আচ্ছা, একটা করে উত্তর দেওয়া যাক। একটু আগে অর্চনাদি বললেন যে নীতিবিহীন জোট এটসেট্রা এটসেট্রা, এগুলো খুব চেনা রেটরিক। আজকের খবর বলি, নন্দীগ্রামের অশোক গুড়িয়া এবং শুভেন্দু অধিকারী আজকে এক মঞ্চে রয়েছেন। যে অশোক গুড়িয়াকে কোট আনকোট শুভেন্দু অধিকারী বলতেন নন্দীগ্রামের ঘোষিত হারমাদ, আমি বলতাম না, তাহলে হয় তখন শুভেন্দু অধিকারী মিথ্যে কথা বলতো, নয় আজকে মিথ্যে কথা বলছে, আমি বলছি না। এবার কে কতটা নীতিবিচ্যুত হয়েছে আই হ্যাভ নো আইডিয়া হোয়াটসোএভার। আচ্ছা, একাধিকবার এই উদাহরণটা দিয়েছি, আবার উদাহরণটা দিচ্ছি। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে যখন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে লড়াই হচ্ছে 1970 দশকে, তখন একদিকে জনসংঘ, একদিকে বামপন্থী। জনসংঘদের স্টালিন পড়তে হয়নি, বামপন্থীদের সাভারকার পড়তে হয়নি। কে নীতিবিচ্যুত আমি জানি না। 90-এর দশক ভিপি সিংয়ের সময় ঠিক একই জিনিস, তখন প্রতিপক্ষ ছিল হচ্ছে রাজীব গান্ধী। তো একটা ইন্টারেস্টিং গল্প বলি যে রাম মন্দির নিয়ে এখন এত ইতিহাস হচ্ছে। তো রাম মন্দিরের সময় 1990-এর দশকে যখন লালকৃষ্ণ আডবাণী রথযাত্রা শুরু করছেন, যিনি মোটামুটি এখন পোর্ট্রেট হয়ে গেছেন, সেই লালকৃষ্ণ আডবাণী যখন আসছেন তখন জ্যোতি বসু, সেই একই সরকার, তখন ভিপি সিং সরকারে, সেই জ্যোতি বসু তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, ঢুকতে দেয়নি আমি জ্যোতি বসু সেই কোট আনকোট বক্তব্য, দাঙ্গাবাজদের মাথা ফাটিয়ে দেবো। কেনই এতগুলো উদাহরণ দিলাম? পৃথিবীর ইতিহাসে, সেটা তুমি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কেন, মহাভারত থেকে ধরো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জোট হয়েছে প্রতিপক্ষের ভিত্তিতে। আমেরিকা রাশিয়া শুধু হিটলারকে হারাবে বলে এক হয়েছিল, তার মানে আমেরিকা রাশিয়ার ভেতর ঠান্ডা যুদ্ধটা মিথ্যে নয়। আবার ইংরেজদের হারাবার জন্য আজকে যার জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র, তিনি একই সঙ্গে যাদেরকে আমরা ঘোষিতভাবে ফ্যাসিস্ট বলি তাদের সঙ্গে সমঝোতা করতেন। তার মানে এই না যে তাদের আদর্শগুলোকে অসম্ভব পছন্দ করতেন তিনি। তার মতো গণতন্ত্রপ্রিয় মানুষ সেটা পছন্দ করতে পারে না, সেটা আমরা সবাই জানি। এটা বাস্তব। বাস্তবটাকে যদি অস্বীকার করি তাহলে মিথ্যে কথা, তাহলে শুধু রেটরিক করতে হবে এখানে দাঁড়িয়ে। আমরা বারবার যে কথাটা বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বিশ্বাস করি যে ভারতবর্ষের যে আলটিমেটলি যে মানে ফ্যাব্রিকটা ধ্বংস হয়ে যাচ্ছে, সংবিধানটা ধ্বংস হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় অন্দরে বলেছেন বলে খবর যে 8টা 10টা তোমরা চাইছো, কিন্তু দুটো তিনি দিতে চেয়েছিলেন। আমরা দেখেছি এর আগে কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী তিনিও বলেছিলেন যে, যেটা শুনছি মুখ্যমন্ত্রী তো দুটো দেবেন। এবার প্রথম কথাটা হচ্ছে যে আবু হাসেম খান চৌধুরী, সেদিনও আমি তোমার এইখানেই ছিলাম, আমি একই কথা বললাম, উনি নিজে সিডাব্লিউসির মেম্বার, কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত ছাড়া আসন সমঝোতা হয় না। উনি আমার থেকে অনেক বেটার জানেন যে এইভাবে হয় না ব্যাপারটা। আমি তোমাকে অলরেডি আম আদমি পার্টির উদাহরণ দিলাম। হ্যাভিং সেড দ্যাট, 2টো হোক 8টা হোক 10টা হোক সেটা পরের কথা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা ব্যক্তিগতভাবে মনে করি, আমরা যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি সেখানে মণিপুর আর মালদা কোথাও গিয়ে এক হয়ে যায়, হাঁসখালি আর হাতরাস কোথাও গিয়ে এক হয়ে যায়, এটা আমরা এখনো বিশ্বাস করি। আমরা মণিপুরে আমাদের যে মা বোনেরা অর্চনা দিদির সরকারের হাতে প্রত্যেক দিন লড়ছে, তাদের ঠিক সেরকম মালদাতে রাজস্থানে কি হয়েছে?
রাজস্থানের কেসগুলো আমি কথা বলবো না, তাই চুপ করে আছি। ভালো করেছেন। সংক্ষেপে আমাকে ব্রেক নিতে হবে। দেখুন, আমি একটা কথা বলি, এর আগে অর্চনাদি বলার সময় একটা প্রশ্ন করেছিলেন এবং এটা নতুন কথা কিছু না যে আমরা স্টেবল গভর্নমেন্ট দিতে পারি। ওরা প্রথমবার এমন স্টেবল গভর্নমেন্ট দিয়েছিল 13 দিন, তারপরে আবার 13 বছর স্টেবিলিটি দিয়েছিল। না, এটা তো উনিই বলেছেন, আমি তার উত্তর দিচ্ছি। উনি তো পয়েন্টটা সেট করেছেন। উনি প্রশ্ন করেছেন যে যদি বিরোধী জোট সরকারে আসে আমরা কি উপহার দিতে পারি মানুষকে। আপনাদের স্টেবল গভর্নমেন্ট গঙ্গা দিয়ে ভাসমান লাশ দিয়েছে, আর 125 টাকার পেট্রোল দিয়েছে, 110 টাকার ডিজেল দিয়েছে। আর আমাদের আনস্টেবল জোট সরকার যখন বামপন্থীরা কংগ্রেসের সমর্থন করেছিল, আমরা এই দেশকে রাইট টু এডুকেশন দিয়েছি, আমরা রাইট টু ইনফরমেশন দিয়েছি, আমরা সার্বজনীন গণবন্টন ব্যবস্থা, রেশন ব্যবস্থা দিয়েছি। আজও যে মানুষ আপনাদের এই যোজনা ওই যোজনার নামে আজও যে মানুষ চাল ডালটা পাচ্ছেন, তিনি পাচ্ছেন ইউপিএ সরকারের জন্য পাচ্ছেন। আজকে আমাদের এই সরকার আদিবাসী মানুষকে অরণ্যের অধিকার দিয়েছিল। আমাদের সরকার প্রথম উইমেন্স রিজার্ভেশন বিল নিয়ে এগিয়েছিল। 1.5 বছরেরও বেশি সময় ধরে অনুব্রত মণ্ডল তিনি জেলে রয়েছেন। সেই অনুব্রতময়ই এবার বীরভূমের তৃণমূল। ছোট্ট একটা বিরতির পরে প্রসঙ্গে আসছি, দেখতে থাকুন আপনারা। রয়েছেন তিহারে, কিন্তু বীরভূম তৃণমূল কেষ্টময়। কোর কমিটিতে অনুব্রত ঘনিষ্ঠ নেতাদেরই বারবারন্ত জায়গা পেলেন না কাজল শেখ। শুধু তাই না, ভর্ৎসনার মুখে পড়তে হলো তাঁকে। দেখুন, বিগত 1.5 বছর ধরে বোলপুরের নিচুপট্টির বাড়িতে নেই অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে দিল্লির তিহার জেলে রয়েছেন তৃণমূলের এই দুর্দণ্ড প্রতাপ নেতা। কিন্তু তিহারে থেকেও যেন বীরভূমে কেষ্ট। শাসক দলের নতুন কোর কমিটি দেখলে অন্তত সেই ইঙ্গিতই পাচ্ছেন রাজ্য রাজনীতির কারবারিরা। মঙ্গলবার কালীঘাটে বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে বীরভূমে 5 সদস্যের নতুন কোর কমিটি গঠন করেন তৃণমূল নেত্রী। নতুন কোর কমিটিতে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ, আশিস বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত ঘোষ। শাসক শিবিরে এরা প্রত্যেকেই কেষ্ট ঘনিষ্ঠ বলে পরিচিত। অনুব্রত সমহিমায় থাকাকালীন জেলার রাজনীতিতে এক প্রকার কোণঠাসা ছিলেন কাজল শেখ। কেষ্ট গ্রেফতার হতেই যেন গাজহারা দিয়ে ওঠেন নানুরের তৃণমূল বিধায়ক। পরবর্তীকালে মমতা বীরভূমের 9 সদস্যের যে কোর কমিটি গঠন করেছিলেন তার অন্যতম সদস্য হন কাজল, কিন্তু নতুন কমিটিতে তার জায়গা হয়নি। এদিন জেলার বিধানসভা আসন ভিত্তিক যে কমিটি তৈরি হয়েছে তাতে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের পাশাপাশি শুধুমাত্র নিজের কেন্দ্র নানুরের দায়িত্ব পেয়েছেন কাজল। সূত্রের খবর, গত ডিসেম্বরে পৌষ মেলা নিয়ে বীরভূম জেলা প্রশাসনের ডাকা বৈঠক থেকে বেরিয়ে গিয়েছিলেন কাজল শেখ, যা ভালোভাবে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। 9 সদস্যের কোর কমিটি ভেঙে লোকসভা নির্বাচন দেখাশোনা করার জন্য বীরভূমের 5 সদস্যের কোর কমিটি গঠন করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্যভাবে কোর কমিটি থেকে বাদ পড়লেন কাজল শেখ। আর স্বাভাবিকভাবেই বীরভূমের বৈঠকে ঘুরে ফিরে এলো অনুব্রত মণ্ডলের নাম। সূত্রের খবর, এদিন বৈঠকে তৃণমূল নেত্রী বলেন অনুব্রত মণ্ডলকে ভুলে যাওয়া যাবে না। ও সংগঠন দেখত বিনা কারণে আটকে রেখেছে, একদিন তো ছাড়া পাবেই। অনুব্রত ফিরে এলে নিজের জায়গাও ফেরত পাবে। তার জায়গা, তার যে সাংগঠনিক জায়গাগুলো ছিল, যারা তার সংগঠনের ছিল তাদেরকে একদম পাল্টে দিয়ে দেওয়ার ভাবনা যেন কেউ না ভাবে। এদিন বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়। সূত্রের খবর, তা নিয়ে মমতা বলেন অভিষেককে দলের অন্য অনেক কাজ দেখতে হয়, তাই সব বৈঠকে আসা সম্ভব হয় না। এই পরিস্থিতিতে তৃণমূলের কৃষ্টপ্রীতি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। অনুব্রত মণ্ডল খুব শীঘ্রই ফেরত আসবেন না, এটা আপনারা জানেন, আমরা জানি এবং তৃণমূল কংগ্রেসও জানে। তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি সেটা দখলদারির রাজনীতি, মানুষের প্রতিবাদকে বাজেয়াপ্ত করবার রাজনীতি, ভীত সন্ত্রস্ত করে লুটতরাজের রাজনীতি। তো সেখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের যে চলার পথটা ছিল সেটাই তৃণমূলের পথ। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে তিহারে থেকেও কেষ্টময় বীরভূমের রাজনীতি। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে প্রবীরের রিপোর্ট, জি24 ঘন্টা। তন্ময়ের কাছে শুরুতে আসি। তন্ময়, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা তোমরা বলে থাকো, আর এবার দেখা যাচ্ছে যে 1.5 বছর পরও, গ্রেফতারের 1.5 বছর পরও অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ যারা তারাই জায়গা পেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে যদি অনুব্রত ফিরে আসে তাহলে অনুব্রত তার জায়গা ফিরে পাবে, এবং যে অনুব্রতর যে সাংগঠনিক বিন্যাস ছিল সেখানে যাতে কোনো রকম কোনো ছায়া না আসে সে সম্পর্কে সতর্ক করেছেন। এবং ইন্টারেস্টিংলি এমন একটা মিটিংয়ে, যে মিটিংটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত, উল্লেখযোগ্য অনুপস্থিত। দেখো, সবগুলো বিষয় একসঙ্গে গুড়িয়ে ফেললাম। এক,
দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স বলা হয়েছে সেই পজিশন দল এখনও বহাল রাখছে, কিন্তু মাথায় রাখতে হবে 1.5 বছর প্রায় হয়ে গেল, এখনও অবধি চার্জশিট দিতে পারেনি। অর্থাৎ তিনি আদৌ দোষী কি দোষী না সেটা আগে প্রমাণিত হোক। নেত্রী বলেছেন যে তার সংগঠনের অবদান প্রচুর, নিশ্চিতভাবে তার সাংগঠনিক দক্ষতা আমরা আগেও দেখেছি, দলের পক্ষ থেকে তার দলের প্রতি অবদানও প্রচুর এবং সাংগঠনিক দক্ষতাও অনেক বেশি। এখন সেখানে তার লোক বলে কাউকে জায়গা দেওয়া হয়েছে এটা ঠিক নয়। যারা যারা দলকে আগামী লোকসভা নির্বাচনে জিতিয়ে নিয়ে আসতে পারবেন সেই লোকগুলোকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। তৃতীয়ত, কাজল শেখ জেলার সভাধিপতি, অর্থাৎ তার একটা প্রশাসনিক দায়িত্ব আছে। তার সঙ্গে তিনি সদ্য সভাধিপতি হয়েছেন এবং তাকে নানুর, যেটা তার নিজস্ব জায়গা, সেই জায়গাটা দেখতে দেওয়া হয়েছে। কেতুগ্রাম একটা গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা দেখতে দেওয়া হয়েছে। এবং আরও সকলের জানার জন্য বলি যে বিভিন্ন নেতাকেই কিন্তু বিধানসভা ধরে ধরে বলা হয়েছে যে তুমি এই দুটো বিধানসভা দেখবে, তুমি ওই দুটো বিধানসভা দেখবে, ঠিক এইভাবে বলা হয়েছে। ঠিক কাজল শেখের ক্ষেত্রেও একই জিনিস করা হয়েছে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত ছিলেন, সেটা নেত্রী নিজেই বলেছেন যে তিনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, আরও অনেক কাজ থাকে দলের বিভিন্ন কাজে। শুধুমাত্র বীরভূম বা একটা ডিস্ট্রিক্ট দেখার তো বিষয় নয়, একটা সার্বিকভাবে তিনি যেহেতু সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের, তার গুরুত্ব অনেক এবং সেই জন্যই তিনি ব্যস্ত ছিলেন। তাই আজকের মিটিং আসতে পারেননি। আগের মিটিংয়ে ছিলেন, তো পশ্চিম মেদিনীপুরের মিটিংয়ে ছিলেন, মুর্শিদাবাদের মিটিংয়ে ছিলেন। থাকলেন না, হ্যাঁ বীরভূমের মিটিংটা আজকে আবার দেখবে আগের যে মিটিং হবে হয়তো সেটাতে দেখতে পাবে। আজকে ব্যস্ত ছিলেন, হতেই পারে ব্যস্ত ছিলেন, এটা হতেই পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যস্ত থাকেন, ওনার অনেক কাজ আছে, উনি থাকতে পারেনি। মমতা ব্যানার্জি যেহেতু কোনো কাজ নেই তাই উনি মিটিংয়ে ছিলেন, এটা হতেই পারে। আমি দুটো কথা বলি খালি মৌপিয়াদি। প্রথম কথা হচ্ছে এটা একটা অন্য দলের ব্যাপার, এখানে কে সাংগঠনিকভাবে কী দায়িত্ব পাবে না পাবে আমাদের তো ব্যাপার নেই, কিন্তু খালি ভেবে দেখার জন্য বলছি। প্রথম কথা হচ্ছে এর থেকে প্রমাণিত হয় যে তৃণমূল কংগ্রেসের কাছে সত্যি কোনো চয়েস নেই। কী করবে বলুন? অনুব্রত লোকেদেরকে সরিয়ে দিয়ে যাদেরকে আনবে তারাও তো চোর। এই যে তুমি যে প্রশ্নটা করছো যে জিরো টলারেন্স দুর্নীতির প্রশ্নে, যদি আমার 5টা দুর্নীতিগ্রস্ত লোকের সঙ্গে 10টা দুর্নীতিগ্রস্ত নয় এমন মানুষ থাকে, তাহলে আমি চোরেদেরকে সরিয়ে সৎদেরকে আনতে পারি। আমার ডান দিক বাঁ দিক দুদিকেই যদি চোরেরাই বসে থাকে, যাকেই সরাই যাকেই জানি না করে সেটা চোরই হবে। এই গেল এক। আর দ্বিতীয় কথা আমি বলছি মোবাইল দেখো, এটা আমরা সবাই জানি এবং এইটা আমরা বহুদিন ধরে বলে আসছি। সবচেয়ে খারাপভাবে আমাদের সামনে আসলো বকটুয়ের ঘটনায়। বীরভূম এবং তার আশপাশে বর্ধমান বা লাগোয়া কিছু অঞ্চলকে নিয়ে ওখানে যে কয়েকশো কোটি টাকার যে একটা সাম্রাজ্য তৈরি হয়েছে বেআইনি টাকার, 40টার ওপর টোল প্লাজা চলছে খালি একটা জেলায়। ডিএম এসপি কারোর কাছে কোনো লিখিত কোনো রিপোর্ট নেই, বিনা টেন্ডারে বিনা কোনো কিছুতে অনুব্রতর নামে টোল চলছে। কোটি কোটি টাকার ডিসিআর, বালি চুরি, গরু পাচার, এই যে কয়েকশো কোটি টাকা প্রত্যেক দিন ওখান থেকে তৃণমূল তোলে, এটা কিন্তু একটা সিস্টেম, যে সিস্টেমের মাথায় হয়তো ছিল অনুব্রত মণ্ডল, কিন্তু অনুব্রত তৈরি করে যাওয়া এই সিস্টেমের জোরে তৃণমূল পশ্চিমবাংলায় রাজনীতি করছে। অতএব প্রশ্নটা এখানে অনুব্রতর লোকেদেরকে সরানোর প্রশ্ন না। যদি আমি ওই সিস্টেমটাকে ডিসরাপ্ট করি, তাহলে কালকে আমি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস রাজনীতিটা করবে কোন টাকার জোরে, কোন বেআইনি টাকার জোরে, যে টাকার জোরে এরা আজকে টিকে আছে। ওই টাকা দিয়ে ওরা গুন্ডা কেনে, ওই টাকা দিয়ে বেআইনি অস্ত্র কেনে, ওই টাকা দিয়ে পুলিশ কেনে, ওই টাকা দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে কেনে। আসবো আমি অর্চনাদির কাছে আসি। অর্চনাদি, বীরভূমের বাঘ তিহার জেলে খাঁচাবন্দি এবং তাকে বলছে অকারণে আটকে রাখা হয়েছে। তারা সুপ্রিম কোর্টে গেছে, হাইকোর্টে গেছে, বারবার বেল রিজেক্ট হয়েছে। 1.5 বছর ধরে বিনা কারণে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কাউকে বন্দি রাখতে পারে না। এহেন সম্পদ তৃণমূলের। সেই ভদ্রলোক নিশ্চয়ই, আমি নিশ্চিত, সে জেলের ভেতর থেকে বার্তা পাঠিয়েছে তার নেত্রীর কাছে যে শিগগির আমার এগুলোকে রিলিজ করো, তা নইলে আমি সবাইকে বলে দেবো আমি কোথায় কাকে কত টাকা দিয়েছি। সেই জন্য তিনি ব্যালেন্সিং করছেন। হয় এটা, আর না হয় কাজল শেখরা সেই টাকা সেই ক্ষমতা তুলে দিতে পারছে না যেটা অনুব্রত এতদিন তৃণমূলকে দিয়ে এসছে, নেত্রীকে দিয়ে এসছে। আর যাই করুক ওরা, ওদের সম্বন্ধে আমরা লিস্ট ইন্টারেস্টেড। আমরা লড়বো বীরভূম, বোলপুর, দুটো লোকসভা আসন বিজেপি জিতবে। আমি অভিষেকের কাছে আসার আগে খুব সংক্ষেপে তন্ময় আসবো। দুটো ইন্টারেস্টিং সম্ভাবনার কথা অর্চনাদি বলছেন। এক হচ্ছে যে মেসেজ দিয়েছেন অনুব্রত মণ্ডল, কোথাও জেলবন্দি অনুব্রত মণ্ডল তাকে মেসেজ দিতে যে দল পাশে আছে এই বার্তা দেওয়ার জন্য এই বিন্যাস। 2 হচ্ছে যে কাজল শেখ সেটা ডেলিভার করতে পারেননি যেটা অনুব্রত মণ্ডল ডেলিভার করতেন। দেখো এই যে কথাগুলো অর্চনাদিরা বলছেন তার কোনো ভিত্তি আছে বলে তো মনে হয় না। এখন ওনারা স্বপ্ন দেখতেই পারেন দুটো লোকসভা আসন জিতবেন, আগামী আর 2 মাসের মধ্যেই লোকসভা নির্বাচন হবে, আশা করি যদি ওনারা নির্বাচন করান।
তাহলেই প্রমাণ হয়ে যাবে যে সাংগঠনিকভাবে কার ভিত্তি কতটা বেশি। আর শতরূপ যেটা বললো জাস্ট এক লাইন সেটা উত্তর দিতে চাইছিলাম, যে টাকা দিয়ে, এই যে টাকা দিয়ে সব কিছু কিনে ফেলা হচ্ছে এবং ভোট করিয়ে নেওয়া হচ্ছে, যদি টাকা দিয়েই করানো হতো তাহলে আমার প্রশ্ন হচ্ছে 29 বছর ধরে যখন বামেরা ছিল তারাও কি ওইভাবে টাকা দিয়েই করতো? আর আজকে টাকা দিয়ে ভোটারদেরকে যদি এইভাবে ভেবে নেওয়া হয় যে তারা টাকা দিয়ে তাদেরকে কেনা যায়, তাহলে তাদেরকে অপমান করা হয়। সেই জন্য আমি মেনশন করে দিয়েছি, এইসব কথা বলবে আমি জানতাম বলে বলে দিয়েছি। খেলাটা ভালো বলে লাভ নেই, খেলাটা ভালো কিন্তু দেখে তো দাঁড়ালো না, আমি বলে দিয়েছি। 34 বছর তো এই সিস্টেমে তো না, তাহলে আমাদের লোক জেল কাটতো, কাটতে তোমার নেতা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা হয়নি আমাদের কাউকে জেলে ঢোকানো। আমরা চুরি করিনি, আমরা চুরি করিনি ভাই, আমরা টাকা চুরি করে রাজনীতি করিনি। জিতেছি হেরেছি, আমরা 10 পয়সা চুরি করিনি। ও ছেড়ে দাও, এই অনুব্রত মণ্ডল চট্টিং বাজারের সাথে তুলনা করো না, এরা কোটি কোটি টাকা। মেয়ের নামে অনুব্রত, মেয়ের মতো সম্পত্তি কোন সিপিএম নেতার মেয়ের নামে আছে? অনুব্রত মেয়ের মতো সম্পত্তি কোন সিপিএম নেতার মেয়ের নামে আছে? তন্ময়ের কাছে আসবো, তার আগে অভিষেকের কাছে আসবো। এক সেকেন্ড, অভিষেক। আচ্ছা, প্রথম কথা হচ্ছে অভিষেক, আমি শুধু দেখাবো যে কাজল শেখকে খুব কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কড়া বার্তা তো দিয়েছেনই, এটা তো অ্যাবসলিউটলি রাইট। এবার টিএমসি সাংগঠনিকভাবে কাকে কড়া বার্তা দেবে সেটা অ্যাবসলিউটলি ওদের স্বাধীনতা, এবং সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমাকে যদি একজন রাজনীতির ছাত্র হিসেবে এখানে দুটো কমেন্ট করতে আমার সামহাউ কেন জানি না মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির যে পেরেনিয়াল ভাইপোপ্রীতি আছে সেই ভাইপোপ্রীতিটাকে ভয় পাচ্ছে। কেন বলছি পেরেনিয়াল ভাইপোপ্রীতি? এখন আমরা শাহজাহান থেকে কাজল শেখ থেকে সব যে সেই অর্থে নব্য তৃণমূল যাদের পোস্টার আমরা সারা বাংলায় দেখেছিলাম, সেই নব্য তৃণমূলের যে উত্থানটা 2021 পরবর্তী হলাম ফর হোয়াট এভার বি দ্য রিজন, তার আস্তে আস্তে কিন্তু তাদের হাত থেকে হ্রাস নেমেছে। আজকে কাজল শেখের এটা হয়েছে, তার কারণটা আমি জানি না। ব্যাক অফ দ্য মাইন্ড মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো মনে হচ্ছে অভিষেক ব্যানার্জির একটা অজিত পাওয়ার হবে না তো, অভিষেক ব্যানার্জির সুবাদে আবার তৃণমূল থেকে ভেঙে গিয়ে নব্য তৃণমূল হবে না তো। সমস্যাটা এই জায়গাটাতে, সমস্যাটা সেই জায়গাতে হওয়ার জন্যে আমাদের কাছে যেরকম আভ্যন্তরীণ খবর আছে, তোমাদের জন্য আভ্যন্তরীণ খবর, আমাদেরও তো আভ্যন্তরীণ খবর থাকে। অভিষেক ব্যানার্জিকে কাউন্টার করার জন্য নাকি আরেক ভাইপো আকাশ ব্যানার্জিকে উত্থান করানো হচ্ছে, আমরা শুনছি। এবার এগুলো সত্যি মিথ্যা আমরা কিচ্ছু জানি না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই সাইকোসিসের পেছনে, এই যে অর্চনাদিরা বারবার বলেন না যে এই যে একটা ক্ষমতা লোভী জোট অ্যান্ড এটসেট্রা, আমার জাস্ট একটা খুব বিনীত প্রশ্ন। ঠিক যেরকম মহারাষ্ট্রের বিজেপির স্পোক্সপারসনরা এখন গিয়ে গলা উঁচিয়ে বলেন যে অজিত পাওয়ারের বিরুদ্ধে কোনো চার্জশিট আছে, অজিত পাওয়ারকে প্রধানমন্ত্রী বলেছিলেন, তো কি হয়েছে? কালকে যদি অভিষেক ব্যানার্জি হাইপোথেটিক্যালি যদি বিজেপিতে যে অর্চনাদিরা এসে কিন্তু একই কথা বলবেন, অভিষেক ব্যানার্জির মতো ধোয়া তুলছি মতো পৃথিবীর ইতিহাসে আসেনি, কি বলতে চাইছেন? আমি একটু শুভময়দার কাছে আসি। শুভময়দা, অনুব্রত ঘনিষ্ঠদেরই রমরমা, কাজল শেখ ভর্ৎসিত হলেন, কাজল শেখকে কোর কমিটিতে রাখা হলো না, নানুর সেখানেই তার ভূমিকা সীমাবদ্ধ থাকবে, কেতুগ্রাম বাদ দিয়ে বীরভূমে নানুরেই সীমাবদ্ধ থাকবে, এবং এমন একটা বৈঠকে যেখানে সামহাউ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি সেটা চোখে পড়লো। একেবারেই দেখুন, কার কাজ আছে কার কাজ নেই, দলের নির্দিষ্ট কাজ থাকে, ফলে কেউ ব্যস্ত থাকবেন কেউ ব্যস্ত থাকবেন না, সেই অনুযায়ী তৃণমূল কংগ্রেস ঠিক করবে যে তাদের বৈঠকে কে কে যাবে বা না যাবে। আমার মনে হয় এটা একেবারেই তারা ঠিক করতে পারেন। দ্বিতীয় যে বক্তব্যটা হলো, রাজনৈতিক দল মানুষ দিয়ে তৈরি হয়। অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলে বিভিন্ন ধরনের মানুষ থাকেন। আসলে বীরভূম বা বোলপুরের রাজনীতি নিয়ে যখন আলোচনা হয় তখন বারবারই যে বক্তব্যটা মনে পড়ে যে আমি কাউকেই সত্যি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু অনুব্রত মণ্ডল, কাজল শেখ, সোমনাথ চ্যাটার্জি, একসঙ্গে নামগুলো বলতে গিয়ে কুইজের প্রশ্ন করা যায় না, এদের মধ্যে মিল কোথায়? অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে সরাসরিভাবে তাকালে এবং অনেক ক্ষেত্রে ভারতবর্ষের রাজনীতির দিকেও যে নামগুলো আমরা আগে জানতাম বিভিন্ন রাজনৈতিক দলে, সেটা লালকৃষ্ণ আদবানি, অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে হিরেন মুখার্জি থেকে শুরু করে জওহরলাল নেহেরু থেকে শুরু করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বা এবং ভারতেরও রাজনীতিতে আজকে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, তারা গণতন্ত্রটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে কতটা আমাদের সামনে একটা রাস্তা দেখাচ্ছেন, এই প্রশ্নটা বারবার আসবে। সেই কারণেই প্রশ্ন আসছে যে তৃণমূল কংগ্রেসের হয়ে কে ভালো ভোট করতে পারবে। এবং এটা তো আজকে শুধু তৃণমূল কংগ্রেসের প্রশ্ন নয়, বামপন্থী রাজত্বেরও শেষের দিকে এই ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় ত্রিপুরাতেও বিজেপি ক্ষমতায় এসে এই জিনিস দেখিয়েছে, কংগ্রেস 72 থেকে 77-এর নির্বাচন করেছে। ফলে ভোটে জেতাটাই যদি গণতন্ত্রের মুখ্য উদ্দেশ্য হয়, তাহলে প্রতিটি রাজনৈতিক দল কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলদের সোমনাথ চ্যাটার্জির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করবে, এবং তাতে কোনো দোষ নেই, কারণ তারা বেশি ভোট জোগাড় করে দিতে পারবেন। আমি আসবো, আমি একটু শোনাবো অধীর রঞ্জন চৌধুরী এবং সুজন চক্রবর্তী কি বলছেন, একটু শোনাবো। তৃণমূল পার্টি তো এইটাই,
এটার মধ্যে অবাক হওয়ার কি আছে? তৃণমূল পার্টিতে চোর থাকবে না, মস্তান থাকবে না, দুর্নীতিগ্রস্ত থাকবে না, তা তৃণমূল পার্টিতে উঠে যাবে। তাহলে পিসি ভাইপো যদি রেহাই পেতে পারে তাহলে পিসি ভাইপোর পরে অনুব্রত রেহাই পাবার চেষ্টা করবে, আর অনুব্রত যদি রেহাই পাবার চেষ্টা করে, মুখ্যমন্ত্রী মোদীজির কাছে যদি সকল আশ্বাস পেয়ে থাকেন, তাহলে আবার অনুব্রত। লুঠের বাহিনী হয় অনুব্রত, না হলে অনুব্রত বিরোধী, যেই হোক লুঠেরাদের দল তৃণমূল। মুখ্যমন্ত্রী তার পাঠা লেজে কাটবেন না মুড়ে কাটবেন, মুখ্যমন্ত্রী ঠিক করবেন। ছোট্ট একটা বিরতির পর এ প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। তন্ময়, কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের মধ্যে যে ইকুয়েশন সেটা সর্বজনবিদিত, নাম্বার 1। নাম্বার 2, সম্প্রতি এই অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি, সেখানে কাজল শেখ যে গুরুত্বটা পেয়েছিলেন এবং আজকে যে রেফারেন্সটা দেওয়া হলো, যে ছবিও আমরা দেখালাম, যে পৌষমালা নিয়ে যে বৈঠক, সেখান থেকে তিনি বেরিয়ে গিয়েছিলেন, শুধু কি সেটাই কারণ, নাকি এই ঘটনাকে সামনে রেখে আসলে একটা বার্তা দেওয়া হলো যে অনুব্রত বিরোধী যে অবস্থানটা, দেখো সেটা সম্পর্কে বার্তা? দেখো, সংগঠন চালাতে গেলে যারা সংগঠনের শীর্ষস্তরে থাকেন এটা সকলেই মানবে যে যখন নির্বাচন আসে তখন সকলকে কিভাবে একত্রিত করা যায় সেটা সমস্ত সংগঠনই নিশ্চিতভাবে চিন্তা করবে। এখন সংগঠনে একে অপরের প্রতি ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে, একে অপরের প্রতি গোষ্ঠীদ্বন্দ্বের মনোভাব থাকতে পারে। এখন শীর্ষ নেতৃত্ব এটা বুঝিয়ে দিতে চাইছেন যে দল সবার আগে, এবং কোনো ব্যক্তি সে যিনিই হন দলের ঊর্ধ্বে কেউ নন। সুতরাং আগামী নির্বাচনে দুটো লোকসভা সিট তৃণমূল কংগ্রেস যাতে নিশ্চিতভাবে জিতবে। এখন জেতাটা নিয়ে সমস্যা নয়, সমস্যা হচ্ছে মার্জিনটা কত আরও বাড়বে কি বাড়বে না সেটা নিয়ে সেইভাবে উনি মনে করেছেন যাকে যেখানে দায়িত্ব দিলে লিড বাড়বে সেইভাবে তিনি সাজাচ্ছেন সংগঠন। এটা তো লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে 5 জনের একটা কমিটি হয়েছে। দেখুন, তৃণমূলের সুপ্রিমো তিনি 5 জনের কি 10 জনের কি 50 জনের কমিটি করেছেন, তাদের আমাদের কিচ্ছু যায় আসে না। রাজ্যের বীরভূমের মানুষ, বোলপুরের মানুষ তারা বক্তই দেখেছেন। তারা ডিয়ার লটারি কার কন্যা পায়, চালকল এতগুলোর মালিককে, কার ড্রাইভার 200 কোটি টাকার মালিক, এগুলো রাজ্যের মানুষ দেখেছেন। অত্যাচার, দুর্নীতি এবং সব দিক থেকে সব রকমভাবে একদম মুখ খোলার কারো রাইট ছিল না। একটা অন্য দলের বিরোধী কোনো দল যদি ঢুকতো সেখানে তাদের তাড়িয়ে দেওয়া হতো গুন্ডামি করে। এইরকম একটা জায়গায় মানুষ বহুদিন নিষ্পেষিত হয়েছে। মাননীয় যতই চেষ্টা করুন, যাই করুন, আর 5 জনের 2 জনের 1 জনের কমিটি করুন, আপনি নিশ্চিন্ত থাকুন বাংলার বীরভূমের এবং বোলপুরের মানুষ মুখ খুলতে শুরু করেছে, তারা সংগঠিত হয়েছে, তারা তাদের অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে। এবং এই নির্বাচনে আমরা যে মার্জিন দেবো, আমি গ্যারান্টি দিয়ে আজকে এখানে বলছি, আমরা জিতবো এবং যে মার্জিন দেবো আপনারা ডিলিট হবেন না, সিপিএম এর মতো জায়গায় চলে যাবে। ঠিক আছে, আমি শুভময়দার কথাগুলো শুনলাম, এবং শুভময়দা যে কথাগুলো বলেছেন, আমি যে সব উড়িয়ে দিচ্ছি বা ওনার সব সমালোচনাকে অন্যায্য বলছি তা নয়, ওনার সমালোচনার মধ্যে অনেক সত্যতাও আছে। কিন্তু আমি শুভময়দাকে অত্যন্ত বিনয়ের সাথে একটা কথা মনে করি, আপনি যদি সোমনাথ চ্যাটার্জির কথাটা বললেন, সিপিআইএম কিন্তু আলটিমেটলি সোমনাথ চট্টোপাধ্যায়, রামচন্দ্র ডুমদেরকেই সামনে এনেছিলেন। সিপিআইএম এর কিন্তু কোনো কাজল শেখ বা অনুব্রত ছিল না বীরভূম। আমি এই কারণে কথাটা বলছি, শুভময়দা ভেবে দেখবেন, পলিটিক্যাল ভায়োলেন্স, হ্যাঁ ঠিক কথা, 7 দশকেও ছিল, বীরভূমে ছিল না, বা তপন শুকুর ছিল। আমি বলছি পলিটিক্যাল ভায়োলেন্স, আমি বলে নিই এবার, পলিটিক্যাল ভায়োলেন্স পশ্চিমবাংলায় ঠিক কথা 7 দশকেও দেখেছে, কংগ্রেস সরকারের আমলে, বামফ্রন্ট সরকারের আমলেও দেখেছে। তপন শুকুর, মজিদ মাস্টার, আরো 2-3টা নাম সময় পেলে বলতেই পারো তোমরা। এইটা ঘটনা কি তপন শুকুর, মজিদ মাস্টার কি কংগ্রেস আমলে সিদ্ধার্থ রায়, কারোর বিরুদ্ধে 1 নয়া পয়সা দুর্নীতির কোনো অভিযোগ কোনোদিন ছিল না। আজকে আমরা কথা বলছি এখানে কয়েকটা জায়গাকে নিয়ে, কিছু জায়গাকে কাজে লাগিয়ে বেআইনি বালি খাদান থেকে শুরু করে, গরু পাচার থেকে শুরু করে কয়েকশো কোটি টাকার চুরির সম্পত্তি তৈরি করার জন্য ভায়োলেন্স। আজকে একটা বুথে ভোট দেবে, প্রার্থী হবে, তাই নিয়ে ভায়োলেন্সটাকে আমি ছোট করছি না, কোনো সুস্থ দেশে সেটা হওয়া উচিত নয়। এবং যদি বামফ্রন্ট আমলে একটা ঘটনাও ঘটে থাকে তার জন্য আমরা লজ্জিত, কিন্তু এইটা ঘটনা যে আমি লোককে খুন করছি, আমি আপনার মাঝখানে কথা বলেছি, আপনার মাঝখানে কথা বলেছি, আপনার মাঝখানে শুধু কলঙ্কিত। আচ্ছা, ভেরি গুড। আমি যে একটা সিরিয়াস কথা হচ্ছে মাঝখানে কেন হিসেবে টাইম পাস করেন, যে কথাটা এখানে বলা হচ্ছে, এই যে নৃশংসভাবে আমি আমার নিজের দলের সহকর্মী 9 বছরের বাচ্চা মেয়েকে পুড়িয়ে মেরে ফেলবো, কেন?
নিজের দলের লোককে মেরেছে অনুব্রত, ওই কাজল শেখ, লালন শেখ, এরা নিজের দলের লোককে মেরেছে। আমার নিজের সহকর্মীর 9 বছরের বাচ্চা মেয়েকে আমি প্রথমে কোপাবো, তারপরে জ্বালাবো, তার কারণ আমার কয়েকশো কোটি টাকা এখান থেকে মাটি থেকে তুলতে হবে। এই জিনিস বামফ্রন্ট আমলেও ছিল না, কংগ্রেস আমলেও ছিল না। এইটার সাথে কিন্তু এক করলে হবে না। পলিটিক্যাল মার্ডার হয়েছে, লঘু করে দেখানোর চেষ্টা, নিজের দলের নিজের বন্ধু নিজের সহকর্মীর মেয়েকে পুড়িয়ে মেরেছে, প্রমাণিত হয়নি। সিপিএম এর সময় যা যা সন্ত্রাস হয়েছে আমার খুব খারাপ লাগলো যে গত 12 বছরও তারা কেন জেলের বাইরে আছে। সন্ত্রাসটা তো আর চেয়ার টেবিলগুলো করেনি, তারা কেন তৃণমূলে গেল, কিন্তু মানে সেগুলো আলোচনা করার মানে আজের জায়গা না। আমার শুধু বক্তব্য, বীরভূমের দুধকুমার মণ্ডল কি শেষ পর্যন্ত বিজেপিতে থাকবেন? কেন বলছি, গত এই যে সংগঠনের কথা একটু অর্চনা দিয়ে বলছিলেন, দুধকুমার মণ্ডল প্রত্যেক 6 মাস অন্তর অন্তর বিক্ষুব্ধ, সব থেকে আদি বিজেপির নেতা। তুমি ভাবো এরা সবাই কিন্তু বীরভূম থেকে, সংগঠন মানুষ দেখেছে। দেখো মানে আমরা প্রত্যেকটা দল থেকেছি, আমরা বলবো আমাদের দলটাই সবথেকে কুসুমাস্তীর্ণ, বাস্তব অন্তত তা না। অনুব্রত মডেল সেটা টেস্টেড, সে কারণেই কি লোকসভা নির্বাচনের আগে একটা টেস্টেড মডেলেই ভরসা রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, এই মডেলটির মধ্যে আমি আবার বলছি যে যেখানে আমাদের ব্যক্তি চরিত্র সম্বন্ধে তো খুব বেশি জানা নেই, তারা যখন ইতিহাসের পাতায় যাবেন, গবেষণা হবে, তখন জানা যাবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষের সামনে যে মডেলটা দাঁড় করানো হয়েছে, যেটা অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহান, কাজল শেখ, এই যে মডেলটা পশ্চিমবঙ্গের রাজনীতির পক্ষে ভালো নয়। এবং এই মডেলটা যদি তৃণমূল কংগ্রেসের ভোট অপটিমাইজ করেও, তাহলে তৃণমূল কংগ্রেসে তন্ময় বাবুর মতন যারা আছেন, যারা বুঝে শুনে রাজনীতি করেন, তাদের একেবারে সামনাসামনি বলা উচিত যে এই মডেলের রাজনীতির বাইরে আমরা বেরোতে চাই। দুর্ভাগ্যবশত তারা সেটা বলতে পারছেন না। হয়তো যারা ক্ষমতায় আসবেন এর পরে, বা তারাই যদি থেকে যান, তারা সবসময় এদেরকে দিয়েই ভোটটা অপটিমাইজ করবেন। অর্থাৎ নীতির ভিত্তিতে, দেশের উন্নয়নের ভিত্তিতে এইভাবে নির্বাচনে জেতার মডেলটা, যেটা তৃণমূল বলতেই পারতো, লক্ষ্মীর ভান্ডার আছে, স্বাস্থ্যসাথী আছে, তার বাইরে গিয়ে অনুব্রত মণ্ডল, কাজল শেখ, এই নামগুলো যখন ভোটটাকে টেনে আনার জন্য দরকার হয়, সেইখানে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ। এইটাই পয়েন্ট, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টগুলো ঠিক আমি শুভময় বাবুর সঙ্গে সহমত। যে উন্নয়নমূলক প্রকল্পগুলো না সেইগুলোর উপর ভরসা করেই তো ভোট হচ্ছে, কিন্তু সেইগুলোর উপর দাঁড়িয়েই ভোট হচ্ছে। মানুষ ভোট দিচ্ছে তার উপর, প্রত্যেকটা প্রকল্পের উপর দাঁড়িয়ে ভোট দিচ্ছে। না, কিন্তু সাংগঠনিকভাবে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্রত্যেকটা জিনিসকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, প্রচার, সেইগুলোর প্রয়োজন আছে। গোটা জেলায় পঞ্চায়েতে ভোট হবে না? 2018 সালে আপনি বলুন তো, 2018 সালে বীরভূমে পঞ্চায়েতে ভোট হয়েছিল? বীরভূমে ভোট হয়েছিল? আরে লোকে যেত গিয়ে তৃণমূলকে ভোট দিত। এবার হয়েছে পারেননি বলে। এখানেই শেষ করতে হবে। সেই অনুব্রত মডেলের উপর ভরসা রেখে কি বীরভূমে এগোতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে? যে কারণে কোর কমিটিতে অনুব্রত ঘনিষ্ঠদেরই রমরমা, কাজল শেখ তাকে শুধুমাত্র নানুরে সীমাবদ্ধ করা হলো। তাহলে কি এই যে টেস্টেড মডেলটা, সেটার উপরই ভরসা করতে চাইছে তৃণমূল? এবং সেখানে যে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে তাহলে শুভময়দা যেটা বললেন, যে সরকারি যে সমস্ত কাজ হয়েছে, যে সমস্ত উন্নয়ন হয়েছে, তার উপর পুরোপুরি ভরসা না রেখে অনুব্রত কথিত যে রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়ন, সেই মডেলেই ভরসা রাখতে হচ্ছে বীরভূম ধরে রাখতে। আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।